হচ্ছে গিয়ে গ্লোবাল ট্রেড। গ্লোবাল ট্রেডের কিছু ফ্যাক্টরসগুলো দেখতেছিলাম। আজকে হচ্ছে গিয়ে দেখবো হচ্ছে কি কি ফ্যাক্টরসগুলো গ্লোবাল ট্রেডকে চ্যালেঞ্জ করে এবং ইনফ্লুয়েন্স করে। একটা ছোট একটা ম্যাথ দিয়ে শুরু করি। ম্যাথটা একটু দেখেন। এই ধরনের ম্যাথস আমরা হচ্ছে গিয়ে সামনে একটা কুইজ দিব, সামনের দিকে থাকবে আর কি। সিম্পল। একটা দেশের, কাল্পনিক দেশের ধরেন টোটাল এক্সপোর্ট ভ্যালু হচ্ছে গিয়ে $200 বিলিয়ন, ঠিক আছে? আর টোটাল ইম্পোর্ট ভ্যালু হচ্ছে কি $150 বিলিয়ন, ঠিক আছে? তফাৎটা বলেন তো, ডিফারেন্স কত? 50। আচ্ছা, এটা কি প্রফিট না লস একটা দেশের জন্য বলা যায়? কে বললো? আচ্ছা, কেন বলুন তো? স্যার এক্সপোর্ট তো বেশি করেছে। এক্সপোর্ট মানে কি? মানে দেশের বাইরে মানে অর্থনীতিতে টাকা যোগ হচ্ছে, রাইট? টাকা যোগ হওয়ার পরিমাণ আর বিয়োগ হওয়ার পরিমাণের যে তফাৎটা, এটা হচ্ছে কি 50 বিলিয়ন, এবং এটা পজিটিভ মানে নেগেটিভ। হ্যাঁ, তো এই যে আমাদের যে অ্যাডিশনাল সারপ্লাস অ্যামাউন্ট, এটাকে বলা হচ্ছে কি ট্রেড সারপ্লাস, ঠিক আছে? এই ছোট ম্যাথ দিলে বুঝবে না, এখান থেকে আমরা মানে এই ম্যাথ দিয়ে তারপর থেকে সারপ্লাস নাকি হচ্ছে কি ডেফিসিট বের করতে পারবো। এটা যদি অপোজিটটা হতো, হ্যাঁ, ধরুন হচ্ছে কি লেটস সে এক্সপোর্ট হচ্ছে কি 150 বিলিয়ন, হ্যাঁ, আর হচ্ছে ইম্পোর্ট হচ্ছে 200 বিলিয়ন, হ্যাঁ, তাহলে এটা নেগেটিভ 50 আসতো না? এই যে দেখা দিচ্ছি এভাবেই না মানে একটা ব্যালেন্স শিট দিবে। ব্যালেন্স শিট থেকে হচ্ছে কি আপনারা হচ্ছে কি করবেন যে এখানে আসলে ট্রেড সারপ্লাস আর ট্রেড ডেফিসিট আছে, হ্যাঁ, আর কেন এক্সপ্লেইন করতে হবে মানে কোন সিকোয়েন্স মেনটেন নেই, যেভাবে বুঝাতে পারলে সেভাবে এরকম এটা শিখেছে ওয়ান স্টেপ থেকে কি সিকোয়েন্স। আচ্ছা, এই যে এখানে যে সিচুয়েশন এটা হচ্ছে যে হলো আপনার হলো আমদানি পরিমাণ বেশি, ঠিক আছে? অপোজিটটা করলে হচ্ছে আমদানি, রপ্তানি থেকে আমদানি পরিমাণ 50 বিলিয়ন বেশি। এই যে টাকাটা বের হয়ে গেল অর্থনীতি থেকে, এটাকে বলা হয় ট্রেড ডেফিসিট, ঠিক আছে? ট্রেড সারপ্লাস হচ্ছে সবসময় একটা ব্যবসার জন্য, একটা দেশের জন্য হচ্ছে কি ফেভারেবল, কারণ হচ্ছে কি এটাতে অর্থনীতি টাকা যোগ হচ্ছে, আর এটার অপোজিট হচ্ছে কি অর্থনীতির টাকা বিনিয়োগ হচ্ছে। বাংলাদেশ কোন পর্যায়ে আছে বলুন তো? ট্রেড ডেফিসিট। Yes, and it has been in trade deficit for a very long time. এটা হচ্ছে কি আমাদের একটা কারণ, এই কারণ হচ্ছে আমরা বড় মানে উন্নত দেশে যা যা হচ্ছে, উন্নয়নশীল দেশে আছে। আচ্ছা, ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের মোশাবিস এটা পড়েন তো, ডেফিনেশনটা কি? দ্য ডিফারেন্স বিটুইন মোশাবি বলছে প্লিজ ফোন ইউজ করা যাবে আছে স্যার কি ব্যালেন্স অফ পেমেন্টস পড়েন। ব্যালেন্স অফ balance of payments, the difference between money coming into a country from exports and money leaving the country from imports plus other money flows. এটা কি আছে বলুন তো? The difference between money, the coming into মানে দেশে হচ্ছে দুইটা আলাদা ভাবে টাকা আসে, আলাদা টাকা আসে, আলাদা ওয়েতে টাকা আসে। আচ্ছা বলেন শুনি। Difference between money coming into আলাদা টাকা আসে, আলাদা ওয়েতে টাকা আসে না, মানে একটা হচ্ছে ইম্পোর্ট আকারে আসে, একটা এক্সপোর্ট আকারে আসে, নাকি একটা হচ্ছে ইম্পোর্ট তো যায়, এক্সপোর্ট হচ্ছে যায়, ইম্পোর্ট তো হচ্ছে আসে। আপনি এখানে সেন্টেন্সটাই বোঝার চেষ্টা করেন, তাহলেই হয়ে যাচ্ছে। আপনি বেশি কষ্ট করতে হচ্ছে না, নিজের চিন্তা করার সুযোগ নেই। সেন্টেন্সটা পড়েন। মানি কামিং টু কান্ট্রি। আচ্ছা, আমি বুঝেছি। ডিফারেন্স বিটুইন মানি, একটা হচ্ছে আমি স্যার যেটা বললাম, একটা এক্সপোর্ট হচ্ছে আসে বা দেশে টাকা আসে। আমি এক্সপোর্টের ডেফিনেশন জানতে চাই, আমি জিজ্ঞেস করছি যে এখানে কি বলছে, এখানে কি বোঝাতে চাইছে? দুটো
আচ্ছা এখানে পুরো জিনিসটা বলো না, যে পুরো জিনিসটা বাংলায় বলো, ইংরেজি বাদ দেন, আপনি বাংলায় জিনিসটা বলো, ব্যালেন্স ট্যালেন্স বাদ দেন, সমতা আসে। এটা বাংলায় না বাংলা চাই, বাংলা চাই অন্য ভাষা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আপনাদের প্রশ্নগুলো আমি সিম্পল টেস্ট করার জন্য, বেসিক্যালি আপনাদের মেইন সমস্যা কোথায় বুঝছেন, এই যে এইখানে যে সিনসটা লেখা আছে এখানে কোনো কমপ্লেক্স ওয়ার্ড আছে বলেন তো, কোনো কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে নাই, কিন্তু আপনারা বুঝতে পারছেন না করে, তার মানে আপনাদের বেসিক অবস্থা কোন জায়গায় বুঝতে পারছেন। হ্যাঁ এটা একটু মজবুত করতে হবে। এটা যেটা বলছে যে এক্সপোর্টের দরুন যে টাকা একটা দেশে ঢোকে এবং ইম্পোর্টের দরুন যে টাকা দেশ থেকে বের হয়ে যায়, এই দুটো তফাৎকেই ব্যালেন্স অফ পেমেন্টস বলে। তফাৎ আমরা এটাই দেখতে পাই, বুঝছেন? The difference money between money coming into a country from exports and money leaving the country from imports plus other money flows. পরিষ্কার নাকি কোনো পরিষ্কার প্লাস আচ্ছা ঠিক আছে। আচ্ছা the goal is to have more money flowing into a country than out a favorable balance, মানে একটা দেশের সময় প্রধান লক্ষ্য হওয়া উচিত যে যেই পরিমাণ টাকা ঢুকতেছে তার থেকে কম পরিমাণ টাকা বের হয়ে যাবে, মানে বের হবে। হ্যাঁ তার মানে কি ইনকামটা সবসময় হচ্ছে পজিটিভ রাখা যে টার্গেট। আনফেভারেবল ব্যালেন্স ইজ when more money flows out of a country, তার মানে কি যখন আপনি টাকা বের হয়ে যায় সেটা হচ্ছে হ্যাঁ যখন হচ্ছে কি আপনি হলো ট্রেড সারপ্লাস আছে, ট্রেড সারপ্লাস হচ্ছে কি একটা ফেভারেবল ব্যালেন্স, ঠিক আছে। আবার যখন ট্রেড ডেফিসিট আছে মানে নেগেটিভ ব্যালেন্স আছে, সেটা হচ্ছে আনফেভারেবল ব্যালেন্স, বুঝছেন না? নিজে লিখতে পারবেন? স্যার কি মানে যখন আপনি ট্রেড সারপ্লাস আছে মানে কি, ট্রেড সারপ্লাস মানে হচ্ছে যখন ব্যালেন্সটা আপনার পজিটিভ, মানে হচ্ছে কি আপনার টাকা কম যাচ্ছে আয়ের থেকে ব্যয় কম, ব্যয় কম। ঠিক আছে। সেটা হচ্ছে কি ট্রেড ডেফিসিট, সেটা হচ্ছে কি আপনার জন্য বা আপনার রাষ্ট্রের জন্য একটা দেশের কনটেক্সটে বলার চেষ্টা করতেছি একটা ফেভারেবল ব্যালেন্স, ঠিক আছে। আবার এটার অপোজিটে যখন হচ্ছে কি আপনি ট্রেড ডেফিসিট আছে মানে কি আপনার ব্যয়ের থেকে আয় কম, ঠিক আছে, যত টাকা খরচ হচ্ছে তার থেকে ইনকাম কম হচ্ছে, তখন ওটাকে বলা হয় ট্রেড ডেফিসিট, ঠিক আছে। তখন হচ্ছে আপনার টাকাটা নেগেটিভ আছে, মানে হচ্ছে কি মানে খরচা হয়ে গেছে, যে নেগেটিভ থেকে নেগেটিভ 50 বিলিয়ন। হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে কি আনফেভারেবল ব্যালেন্স, যখন একটা দেশের থেকে টাকা বের হয়ে যায়, বুঝছেন? আপনি যে আয় করছেন তার থেকে বেশি খরচ হলে আপনার দেশ থেকে টাকা বের হয়ে যাচ্ছে না, এটাই জিনিসটা কিন্তু সিম্পল, আপনার কাছে হলো। হ্যাঁ আচ্ছা আমরা যখন এক্সপোর্ট করি, এক্সপোর্টের মেইন উদ্দেশ্য কি বলতো? বেশি মুনাফা অর্জন এবং বিদেশি মুদ্রা অর্জন, আয়। হ্যাঁ এই দুটো হচ্ছে টার্গেট। কিন্তু কোনো কোনো স্পেশাল সিচুয়েশনে দেখা যায় যে হলো আমরা হলো মুনাফা ছাড়াই আমরা সেল করি, এটা লাস্ট ক্লাসে বলছিলাম। হ্যাঁ এটা কারণ কি, ওটা হচ্ছে কি তখনকার গোলটা আসলে মুনাফা অর্জন থাকে না, অন্য কোনো টার্গেট থাকে। ধরুন আপনার দেশে কোনো একটা প্রোডাক্ট কোনো সারপ্লাস আছে এবং এটার জন্য আপনার প্রচুর পরিমাণে টাকা ওয়েস্ট হচ্ছে, এটা যদি আপনি মানে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই প্রোডাক্টটা যদি আপনি লস অন্য দেশে সেল করে দেন তাহলে তো হচ্ছে কি আপনার জন্য একটা পজিটিভ বিষয়, কারণ ওটা আপনার মানে স্টক করতে আপনার অনেক বিরাট পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, সেই ব্যয় থেকে বেঁচে গেল, বরঞ্চ যে আপনার ডেইলি ইনভেন্টরি ছিল সেখান থেকে আপনার কিছু ইনকাম হলো, রাইট? এটা এক ধরনের ডাম্পিং। আরেক ধরনের ডাম্পিং হচ্ছে যে আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে অন্য দেশে প্রোডাক্ট সেল করুন রিলেটিভলি চিপার প্রাইসে। ফর এক্সাম্পল ধরেন জাপান তো ধরেন হচ্ছে কি এই শিল্পভিত্তিক দেশ হয়েছে অনেক পরে, এর আগে ছিল কৃষিভিত্তিক দেশ আমাদের দেশে। তো যুদ্ধের ওয়ার্ল্ড ওয়ার 1-2 আগে ওরা ছিল কৃষিভিত্তিক দেশ, ওরা যখন হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়ার 1-2 পরে যখন হচ্ছে ওরা নিজেরা মানে সার্ভাইভ করার চেষ্টা করতেছে, তখন যদি কোন একটা দেশ মানে তার এগ্রিকালচার উপর নির্ভরশীল, এখন ওই সেম প্রোডাক্ট যেটা হচ্ছে ওরা দেশে উৎপন্ন হয়, সেই প্রোডাক্ট হচ্ছে অন্য দেশ এর থেকে এসে মার্কেট থেকে কম প্রাইসে সেল করা শুরু করে, তাহলে জাপানের মানে প্রবৃত্তি ক্ষতিগ্রস্ত হয় না, অর্থনীতি কেউ ক্ষতিগ্রস্ত হবে। তার কৃষকরা, জাপানের কৃষকরা যেই প্রোডাক্টগুলো হচ্ছে তৈরি করছে যে কস্টে, হ্যাঁ তার থেকে যদি কম কস্টে অন্য প্রোডাক্ট সেল
দেশের মানুষ, তখন ডেফিনেটলি সাধারণ মানুষ হচ্ছে গিয়ে চিপার প্রোডাক্টে নেওয়ার চেষ্টা করে, কারণ টাকা পয়সা নিতে শর্টেজ, ঠিক আছে। তাতে করে যেটা হবে যে এই যে বিশাল জনপদ যারা হচ্ছে শুধুমাত্র কৃষি করে বেঁচে আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? এই কাজগুলো অনেক সময় ইন্টেনশনালি করা হয়, অনেকবারই করা হয়েছে। সো এই প্রক্রিয়াটাকে বলা হয় ডাম্পিং। যখন হচ্ছে কি মার্কেট প্রাইসের থেকেও কম প্রাইসে আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন না বাল্কে, এবং এটা যারা হচ্ছে গিয়ে অনৈতিক এবং অবৈধ ঘোষণা করছে তারাই হচ্ছে কি বেসিক্যালি ডাম্পিং এর প্রবর্তক, আমেরিকা, চায়না। আচ্ছা, কোনো একটা পণ্য যে দাম সে দামের কম যদি আমি করি, কোনো একটা বিদেশি পণ্য ফার্স্ট অফ অল বিদেশি পণ্য হতে হবে। হ্যাঁ, অন্য দেশ থেকে আসছে, সেটা হচ্ছে ওই দেশের মার্কেট প্রাইসে যে যে প্রাইসে চলে তার থেকে সিগনিফিকেন্টলি লো প্রাইস, কম্পিটিটিভ প্রাইস আপনি রাখতে পারেন। কারণ ইন্ট্রোডাক্টরি প্রাইস ধরেন একটা লেসে কলম আপনার দেশে হচ্ছে কি বিক্রি হয় হলো, দেশের কলম হলো 8 টাকা, হ্যাঁ, সেখানে আপনি যদি 10 টাকাটা বিদেশি কলম পান আপনি নিশ্চয়ই ইন্টারেস্টেড হবেন, ঠিক আছে। যদি বেটার কোয়ালিটি হয় তাহলে তো অবশ্যই। আবার যদি হয় মানে ওই বিদেশি কলমটার দাম হচ্ছে 8 টাকা, আর দেশি কলমটার দাম যদি 8 টাকা হয়, অনেক ইন্টারেস্টেড বিদেশি কলমটা কিনবে, কারণ আমাদের দেশে তো আসলে দেশত্ববোধ কম, দেশের মধ্যে কিছু নেই। জাপানে হলে কিন্তু ঠিকই জাপানিজ পেন্টে বেশি দাম হয়, জাপানিজ পেন্টটাই কিনবে আর কি, কিন্তু আমাদের দেশে উল্টা করে। এখন এমন যদি সিচুয়েশন হয় আমার দেশের কলমের দাম 8 টাকা, হ্যাঁ, শৌখিন এবং স্টুপিড, হ্যাঁ, সো এমন সিচুয়েশন হয় আমার দেশের কলমের দাম হচ্ছে 8 টাকা, কিন্তু বিদেশি কলমের দাম 6 টাকা, তাহলে বিদেশি কলমের একটা আনফেয়ার অ্যাডভান্টেজ আছে না। এমনিতেই এটা ওই মার্কেটের লুক্রেটিভ, তারপরে তো দাম আনরিয়ালিস্টিকলি কম হয়, সবাই তো ঝাঁপে পড়বে কলম কিনে, যার কলমের কোনো প্রয়োজন নেই সেও কলম কিনবে, কুলি মজুর দোকানদার সে যে কলম কিনে নিয়ে আসবে, হ্যাঁ, যার কলমের কোনো ব্যবহারই নেই সে নিয়ে আসতেছে কলম, কারণ বিদেশি কলম কম দামে পাওয়া যাচ্ছে। বাংলাদেশি তো একটা কথা আছে ফ্রি পাবে, হ্যাঁ, এক্সাম্পল হবে। আচ্ছা আচ্ছা, যেটা একদম একদম বানায়া দেয় টাকাটা, ধরেন কোন একটা যে সাবান শ্যাম্পু যদি বিদেশ থেকে আসে সেগুলো কিন্তু এই দাম, সেটা ফেয়ার ট্রেড। ট্রেডের হচ্ছে কি বেশি ট্রেডের জায়গাটা হলো যে আপনি ব্যবসার ক্ষেত্রে আপনি যেই প্রাইস পয়েন্টই করেন না দ্যাট ইজ ফেয়ার, বুঝছেন। এখানে আসলে মানে অফকোর্স কমোডিটিসে আপনি দাম বাড়াতে পারবেন, চাল ডাল তেল যেটা যেটা হচ্ছে কি হলো মানুষ যেটার উপর মানুষ বেঁচে থাকে সেটার দাম আপনি বাড়াতে পারবেন, যেগুলো লাক্সারি প্রোডাক্ট, হ্যাঁ, টারশারি প্রোডাক্ট, সেগুলোর দাম আপনি জানেন যেটা চান। আপনি ধরুন আপনার সেগুলো হচ্ছে আপনি বড় লোকদের খাওয়াবেন, বড় লোকের জন্য পে করেন, সেটাতে কোনো সমস্যা নেই, কিন্তু এমন কোনো প্রোডাক্ট এডিট করা যাবে না। আসলে স্যার, হ্যাঁ স্যার, আন্দোলন করে আসছেন না স্যার? এখন কি আছে স্যার? আম্মুর সাথে আন্দোলন করতেছে, আন্টি নাকি অনেক কল দিতেছে এই অবস্থা। স্যার এখন আমরা এখন বিশ্ব প্রজন্মের ফিনান্স করতেছি ডিপার্টমেন্টে যে নাই স্যার আপনি কি বলি? আচ্ছা বসে বসে ক্লাস রেকর্ড হচ্ছে। নিশাদ স্যার, নিশাদ স্যারের কাছে অ্যাটেন্ডেন্স নিয়ে আসতে আপনার কাছে একটা অ্যাটেন্ডেন্স লিখে দেন যে আমার চেহারাটা আপনি দেখেছেন। আচ্ছা, আমাদের অ্যাটেন্ডেন্স নেই, বসে বাসা চলে গেছে। আচ্ছা বসে বসে। আচ্ছা, গ্লোবাল মার্কেটসে এই যে দেখেন আমরা হলো কয়েকটা 6টা বিজনেস মডেল করি, হ্যাঁ, কিভাবে হচ্ছে গ্লোবাল মার্কেটে ব্যবসা পরিচালিত হয়, ঠিক আছে। এখানে হচ্ছে কি এটা হলো মোটামুটি ছোট স্কেল, আমরা যত ওদিকে যাবো তত হচ্ছে কি বিজনেসের পরিধিটা বাড়বে, ঠিক আছে। এইটা এক্সপ্লেনেশন গুলো একটু কষ্ট করে লিখে নেন খাতায়, হ্যাঁ, পরবর্তীতে আপনাদের প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। খাতা কলম বের করে, যাদের খাতা কলম নাই বন্ধু বান্ধবের কাছ থেকে খানি কাগজ গুলো দেখে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি স্ট্র্যাটেজিস ফর রিচিং গ্লোবাল মার্কেটস, এটা ক্লাস আছে। চেঞ্জ করবো, ওকে দেখতে হবে এটা সামনে আসেন, দেখুন পিছিয়ে কি অবস্থা হচ্ছে। যত্ন নিয়েছি প্রথমটা কি বলো তো প্লিজ। আমার হচ্ছে সমস্যা, লাইসেন্সিং স্যার আপনার ইয়ে থেকে আপনার কোনো কিছুর অনুমতি এক কথায় গাড়ি চালাতে ট্রেড লাইসেন্স না ওইটা হিসাব করা স্যার ট্রেড লাইসেন্স যেটা বলে স্যার আচ্ছা। আমার পার্টনার লাইসেন্স যেটা এটা না
হ্যাঁ ঠিক আছে, ট্রেড লাইসেন্স আছে, মানে এই লাইসেন্সিং তো হচ্ছে ভিন্ন। হ্যাঁ, ধরেন আপনার হচ্ছে গিয়ে লাইসেন্সিং কি জিনিসটা কি বুঝেন, তারপর আপনার মতো লিখবেন, ঠিক আছে। লাইসেন্সিং হচ্ছে গিয়ে যে ধরেন আপনি লেটস সে একটা অটোমোবাইল ম্যানুফ্যাকচার টয়োটা ফর এক্সাম্পল, হ্যাঁ, তো টয়োটার একটা নতুন প্রোডাক্ট আপনি হচ্ছে গিয়ে চায়নায় আপনি ছাড়তে যাচ্ছেন, ঠিক আছে। আপনি গবেষণা করে দেখছেন যে চায়নায় হচ্ছে আপনার ইয়ার অনেক বেশি, মার্কেট অনেক বড়, তো আপনি চায়নায় এক্সপোর্ট করলে আপনার হচ্ছে গিয়ে ভালো করতে হবে। তখন আপনার মার্কেটিং টিম একটা হিসাব করবে, একটা হচ্ছে যে সরাসরি যদি আপনি জাপানে প্রডিউস করে যদি চায়নাতে পাঠান, হ্যাঁ, সেটার খরচা কত, আর পুরো গাড়িটা যদি হচ্ছে চায়নাতে প্রডিউস হয় সেখান থেকে যদি আমি বেশি কমিশন নিই সেটার খরচা কত। তো দেখা গেল চায়নায় যদি প্রডিউস করা হয় গাড়িটা, সেক্ষেত্রে আমার হচ্ছে কম কস্টে পুরো অপারেশনটা করতে পারবো, ম্যাস মার্কেট করতে পারবো, প্লাস আর&ডিটাও বেটার হবে, বিকজ ম্যানুফ্যাকচার হচ্ছে এটা চায়না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে টয়োটা করলো কি, টয়োটা হচ্ছে চাইনিজ একটা ম্যানুফ্যাকচারিং কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করে বললো যে তোমাকে আমি পার্টিকুলার মডেলের জন্য লাইসেন্স দেবো, তুমি মডেলটা প্রডিউস করো ফর ইয়ার এ টু ইয়ার বি, এবং এটার জন্য তোমার লাইসেন্সিং ফি দিবে আমাকে, এটার জন্য হচ্ছে তুমি আমাকে হচ্ছে কি একটা ট্রেড কমিশন দিবা বা টিআরপি দিবা, এটা দিয়ে আমরা ব্যবসা করবো। এখন ওই কোম্পানি কেন আসবে, কারণ ছিল অলরেডি জানে ওই যে মার্কেট ডেটা শেয়ার করছে, ওইটা লেটসে 6 মিলিয়ন ইউনিট সেল করে। তো ইনস্ট্যান্ট ক্যালকুলেটরটা দেখতেছে 6 মিলিয়ন ইউনিট যদি আমি হচ্ছে প্রতিটা যদি 2 টাকা করে যদি আমি ইনকাম করি, তাহলে আমার হচ্ছে গিয়ে 12 মিলিয়ন টাকা বা 12 মিলিয়ন আমার ইনকাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই যে একটা পার্টিকুলার মডেল বা একটা পার্টিকুলার প্রোডাক্ট বা সার্ভিস আমি অন্য একটা দেশকে বা অন্য একটা কোম্পানিকে করার অনুমতি দিচ্ছি, এবং সেখান থেকে আমি কমিশন পাচ্ছি, ব্যবসা পাচ্ছি। হ্যাঁ, এবং এর কারণটা কিছু আমার অপারেশন কস্ট লো হয়ে যাচ্ছে। চায়নাতে যদি প্রডিউস করি ওদের মার্কেটের জন্য আমার ওভারঅল অপারেশন প্যাকেজিং কস্ট অনেক লো হয়ে যাচ্ছে, শিপিং এর একটা খরচা বেঁচে গেল। এই যে প্রক্রিয়াটা এটা হলো লাইসেন্সিং, ঠিক আছে। মাইন্ড ইউ এইগুলো হচ্ছে এখন আমরা স্মল স্কেল বিজনেসে আছি, আমরা আস্তে আস্তে বিগার বিজনেসের দিকে যাব, ঠিক আছে। এইটারই মানে প্যারালাল আরেকটা হচ্ছে এক্সপোর্ট, এই যে মানে ওরা হচ্ছে কি একটা ইয়ে ছিল যে ওরা হচ্ছে নিজেরা সরাসরি হচ্ছে চায়নাতে পাঠাবে, আর একটা হচ্ছে ওই দেশের প্রস্তুত করবে, ঠিক আছে। এখন টয়োটা যদি সরাসরি চায়নাতে পাঠায় তাহলে এটা হবে হচ্ছে কি এক্সপোর্ট। এটা কি জটিল? জটিল না, আচ্ছা ঠিক আছে। ফ্র্যাঞ্চাইজিং, এই যে আমাদের দেশে যে ম্যাকডোনাল্ডস দেখেন, কেএফসি দেখেন, যে কোম্পানি যে ইয়াগুলো দেখেন, ফ্র্যাঞ্চাইজিগুলো দেখেন, এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। ফ্র্যাঞ্চাইজিং ইজ বেসিক্যালি ওই কোম্পানিরই অপারেশন আরেকটা কোম্পানিতে থাকবে, মানে একটা দেশে থাকবে, ওদের দেশে একটা লোকাল পার্টনার থাকবে, বা মেইন অপারেশন উইল বি কন্ট্রোল ফ্রম দ্য মাদার কোম্পানি, ইনক্লুডিং দ্য প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট রেসিপি এভরিথিং। সেটা হচ্ছে কি যে কোনো ক্ষেত্রে হতে পারে, কারণ খাবারের ব্যাপারে বললাম, বা অন্যান্য অনেক বিদেশি পণ্যের আমরা দোকান বাংলাদেশে দেখি না, এক্সাম্পল হচ্ছে বাটা, ঠিক আছে। বাটা ইজ অলসো ফ্র্যাঞ্চাইজ। তারপর হচ্ছে আর যত বিদেশি কিছু সাবান শ্যাম্পু যেগুলো আছে, যদিও ওটা আসলে পুরোপুরি ফ্র্যাঞ্চাইজি না, কারণ বাংলাদেশের প্রোডাকশন হচ্ছে ইউনিলিভার প্রোডাক্টসগুলো বাংলাদেশে প্রডিউস করে। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ মডেল, এটা হচ্ছে যে এটা হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং আন্ডারে পড়ে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। আস্তে আস্তে হচ্ছে আমরা বিগার স্কেলের দিকে যাচ্ছি, ঠিক আছে। ধরেন সেই কোম্পানিটার কথা চিন্তা করেন, জাপানিজ টয়োটা। হ্যাঁ, একটা সময় ছিল যখন যারা কার ম্যানুফ্যাকচারার ছিল বা হচ্ছে বড় হেভি মেশিনের ম্যানুফ্যাকচারার ছিল, তারা সম্পূর্ণ জিনিসটাই হচ্ছে তাদের নিজেদের দেশে ম্যানুফ্যাকচার করতো। এটা একটা যুগ ছিল। এখন যুগ বদলাছে, টেকনোলজি অনেক অ্যাডভান্স হয়েছে। এখন হচ্ছে কি অনেক দেশ অনেক পার্টিকুলার প্রসেসে এফিশিয়েন্ট হয়েছে। এই যে আমরা লাস্ট ক্লাসে করছিলাম অ্যাবসলিউট অ্যাডভান্টেজ, মনে আছে? মানে আপনার একটা পার্টিকুলার জিনিস অনেক দক্ষতা আছে। তো দেখা যাচ্ছে কি যে এখনকার জামানায় কিছু কিছু ধরনের, ফর এক্সাম্পল ইলেকট্রনিক্সে চায়না হচ্ছে অনেক দক্ষ। এখন গাড়ি তৈরি করতে গেলে ইলেকট্রনিক্স তো লাগে, নেভিগেশন সিস্টেম লাগে, স্পিকার্স লাগে, ওয়্যারস লাগে, কেবল লাগে। হ্যাঁ, এখন জাপান হিসাব করে দেখলো যে ওদের কোম্পানি এই পার্টিকুলার প্রোডাক্টগুলো আর&ডি করে ডিজাইন করে বানাতে কস্টিং করে তার থেকে অনেক চিপ কস্ট চায়না থেকে করতে পারে। তো এই জিনিসগুলো চায়না থেকে হচ্ছে। আবার ধরুন হচ্ছে দেখা গেল যে ম্যাগনেসিয়াম অ্যালয় প্রচন্ড প্রয়োজন। হ্যাঁ, এখন অ্যালয়টা জাপানে অ্যাভেলেবল না, কিন্তু কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ অ্যাভেলেবল, ঠিক আছে।
ওরা যদি পুরো অ্যালয়টা হচ্ছে কি বাইরে থেকে নিয়ে আসে, ওদের প্রোডাকশন কস্ট কমে যাচ্ছে। তো এরকম এই যে বিভিন্ন দেশ থেকে আনতেছে, এটা কিসের আন্ডারে আনতেছে? বিভিন্ন কর্পোরেট কন্ট্রাক্টস এর আন্ডারে। ঠিক আছে, কন্ট্রাক্ট করে তোমাকে 20 মিলিয়ন টাকা দিবা, 75 মিলিয়ন তুমি আমাকে হচ্ছে গিয়ে কিউবিক ফিট অফ তার দিবা আমাকে। ঠিক আছে, এভাবে করে বিভিন্ন ইয়ার থেকে যে বিভিন্ন প্রোডাক্টসগুলো আসতেছে এসে তাদের ইয়াতে জমা হচ্ছে, তারপরে তারা অ্যাসেম্বল করে তারপর তৈরি করতেছে। এই যে তারা হলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসতেছে, এগুলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, এর থেকে একটু বিকাশ যদি আমরা চিন্তা করি, আপনার এরোপ্লেন কোম্পানিগুলো কিভাবে কাজ করে, হ্যাঁ, কয়েকটা বড় এরোপ্লেন ম্যানুফ্যাকচারার নাম বলুন। ইউএস বাংলা ফ্লাই এরোপ্লেন ম্যানুফ্যাকচারার, এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারার, আপনার চেনেন, চিন্তা করেন। স্পেস এক্স কি বানায় বলুন তো? স্পেস শাটল বানায়। বোয়িং এর নাম শুনছেন না? এয়ারবাস, কনকর্ডিয়া, এরা হচ্ছে কি এরোপ্লেন ম্যানুফ্যাকচারার। এরোপ্লেন জিনিসটা এত বড়, এটা প্রচুর পার্টস তৈরি, হ্যাঁ। সো ইউজুয়ালি যেগুলো বলেছি মানে এরোপ্লেন বানায়। এরোপ্লেন বানায়। আচ্ছা, তো প্রচুর পরিমাণে গিয়ার প্রয়োজন হয় এবং ইউজুয়ালি ওদের অধিকাংশ পার্টসই হচ্ছে অন্য একটা দেশে ম্যানুফ্যাকচার হয়। হ্যাঁ, একটা দেশ উইংস বানাচ্ছে, একটা দেশ হচ্ছে ফর এক্সাম্পল বোয়িং এর ইঞ্জিনগুলো বানায় দিতেছে হচ্ছে কি ইংল্যান্ড, রোলস রয়েস। হ্যাঁ, রোলস রয়েস নাম শুনছেন না, গাড়ি কার ম্যানুফ্যাকচার। ওরা হচ্ছে আবার এরোপ্লেনের ইঞ্জিনের জন্য ওরা হচ্ছে গ্লোবাল এক্সপার্ট। রোলস রয়েস ওদের ইঞ্জিন সাপ্লাই দিচ্ছে, তারপর হচ্ছে গিয়ে ফ্রান্স হচ্ছে ওদের উইন্টেল বানাচ্ছে, তারপরে পেট্রোল ট্যাঙ্কারগুলো বানানো হয়েছে ইটালিতে। হ্যাঁ, তারপর হচ্ছে কি বিভিন্ন প্ল্যান্টে এগুলো হচ্ছে অ্যাসেম্বলি করা হয়। ঠিক আছে, এই যে গ্লোবালি এরকম টনের পর টন দিয়ে এরকম প্রোডাক্টস এন্ড সার্ভিসেসগুলো ওরা নিয়ে আসতেছে, এটা হচ্ছে কি এক্সাম্পল অফ কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। এবং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ছাড়া এভিয়েশন ইন্ডাস্ট্রি এক্সিস্টই করতে হবে, কারণ এই জিনিসগুলো এত বড়, একটা কোম্পানির সবকিছু সবকটা এলিমেন্ট বানানো সম্ভব না। ল্যান্ডিং গিয়ার বানায় এক কোম্পানি, তারপর যে ককপিট বানায় এক কোম্পানি, গ্লাস বানায় এক কোম্পানি, সিটগুলো বানায় এক কোম্পানি, প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা ম্যানুফ্যাকচার আছে এবং তারা ওই জিনিসটাতে স্পেশালাইজড। এই কারণে ওরা নেয় ওখান থেকে, কারণ ওই প্রোডাক্টটা ওরা যেই প্রাইসে সেল করতে পারবে বা যেই প্রাইসে ম্যানুফ্যাকচার করতে পারবে, বোয়িং অ্যাজ আ হোল বা এয়ারবাস অ্যাজ আ হোল ওই প্রোডাক্টটা এত চিপে বানাতে পারবে, বিকজ ওর তো মূল কাজ প্লেনের সিট বানানো, ওর কাজ হচ্ছে কি প্লেন বানানো। কারণ প্লেনের সিট বানানোর পিছনে যদি আর&ডি টাকা পয়সা ঢালা শুরু করে, ওর মূল বাজেটের কাজ করবে। আর ওই যে কোম্পানির কাছ থেকে নিচ্ছে, ও স্পেশালাইজ করতেছে আজ থেকে 30 বছর ধরে, যে হাউ টু গিভ the cheapest, most durable, most functional airplane seats in the most economic price. So definitely what a competitive advantage আগে থেকে আছে। স্যার যেমন স্যামসাং এর ডিসপ্লে গুলো, হ্যাঁ, of course Samsung ডিসপ্লে হচ্ছে কি পৃথিবীর অধিকাংশ ফোনগুলো ইউজ হচ্ছে, আমেরিকা তো এখনো ইউজ হচ্ছে, বলতে অনেক দিন বহু বছর যাবত স্যামসাং ডিসপ্লে ইউজ হচ্ছে। যখন ওই যে ওই লেগে ঝামেলা হওয়া শুরু করলো তখন থেকে ওরা বাদ দিয়ে গেছে, বানিয়ে রাখা পর্যন্ত স্যামসাং। এরকম অনেক এক্সাম্পল আছে। ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি হচ্ছে পুরোপুরি হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে চলে। যত ল্যাপটপস দেখেন, হ্যাঁ, অ্যাপল বাদে অন্যান্য উইন্ডোজের যত ল্যাপটপ আছে সব হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এর প্রোডাক্ট। এর সবচেয়ে বিগেস্ট এক্সাম্পল হচ্ছে ডেল হচ্ছে পুরোপুরি অ্যাসেম্বলি লাগে, 100টা জিনিস প্রডিউস করে অ্যাসেম্বল করে। আচ্ছা, এরপরে আরেকটু বিগার যেতে যাই, ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার্স এন্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস। হ্যাঁ, এটা স্যার আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়েটা না স্যার, জয়েন্ট ভেঞ্চার দিয়ে করা দুইটা কোম্পানির সাথে। হ্যাঁ, বাট ওটার এক্সাম্পলটা এখানে অ্যাপ্লাই করবে না, আমি বলতেছি ওটা হচ্ছে এপিআইতে করবে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ওটা আমি পরে যাচ্ছি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার্স এন্ড স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস, এখানে একটা ভালো এক্সাম্পল হতে বলছি, মালিকও আছে না বাংলাদেশে, আছে প্যারাশুট ম্যান্ডেল ছিলেন, প্যারাশুট ম্যান্ডেল ছিলেন, প্যারাটা চিনছেন, শুটটা চিনলেন। সো প্যারাশুট ম্যান্ডেল মানে লাইফ গ্রুপ যে জিনিসটা করে সেটা হচ্ছে ওদের কিন্তু এখানে একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে বিশাল বড়। হ্যাঁ, এবং ওই প্ল্যান্টটা হচ্ছে লোকাল পার্টনারের সাথে, লোকাল একটা মানে জয়েন্ট কোম্পানির সাথে ওরা পার্টনারশিপ করে এখানে প্রডিউস করে ব্যবসা করতেছে এবং ওরা স্ট্র্যাটেজিসও শেয়ার করতেছে। কীভাবে স্ট্র্যাটেজি শেয়ার করতেছে? কারণ যেইভাবে ওরা ইন্ডিয়ার জন্য প্রোডাক্ট বানায় সেল করে, সেই স্ট্র্যাটেজি কিন্তু বাংলাদেশে হয়তো না করতে হবে। বাংলাদেশের মানুষ কীরকম প্যাকেজিং পছন্দ করে, হ্যাঁ, কীরকম দিয়েছে, যেমন ইন্ডিয়ার মানুষজন হচ্ছে বুঝে ছোটো ছোটো স্যাশও দেবে, কিন্তু
তার মাইন্ডসেটটা কি যে আমি যদি মানে বড় বোতল কিনে বেশি দিন যাবে ওটাতে আমি একটু টাকা সেভ করলাম, তার মাইন্ডসেট হচ্ছে এটা। আর ইন্ডিয়ান মানুষদের মাইন্ডসেট হচ্ছে যে আমার যতটুকু সত্য আমি ততটুকু কিনবো, এর বাইরে আমি কিনবো, দরকার হলে আমি আবার কিনবো, বারবার করে কিনবো। এই যে ডিফারেন্স ইন কালচার, এই কারণে আমাদের ম্যানুফ্যাকচারিংটা ডিফারেন্ট হতে হবে। হ্যাঁ, এই যে এখানে যে ওরা মানে 4,000 কোটি টাকা ব্যবসা করে অ্যানুয়ালি, হ্যাঁ, ইট ইজ বিকজ অফ দ্য জয়েন্ট ভেঞ্চার দ্যাট এক্সিস্ট হিয়ার। এরকম একটা এক্সাম্পল আছে হচ্ছে যে জাপান টোবাকো আকিজের সাথে ব্যবসা করে। আকিজ এখন প্ল্যান পুরো কিনে ফেলছে 12 কোটি টাকা দিয়ে, জানেন নিশ্চয়ই। আকিজ বিডির নাম শুনছেন না? আকিজ বিডি হচ্ছে কি এমন একটা কোম্পানি যেটা হচ্ছে কি তোর 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল। হ্যাঁ, সেই 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল। হ্যাঁ, মানে যুদ্ধের কথা বলতেছে। আকিজ সাহেব উনি হচ্ছে হাতে বিড়ি রোল করে বিক্রি করতেন বাজারে নিয়ে। গুড়ারও দারুণ লাগছিল তাদের। হ্যাঁ, তো সেইখান থেকে কোম্পানিটা বড় হইতে হইতে became the biggest মানে হ্যান্ড রোল সিগারেট ম্যানুফ্যাকচারার্স in this part of the world। পরে বাইরে ইন্ডিয়া তো পাঠিয়েছে, অনেক কেউ পাঠিয়েছে এবং আমাদের কলেজের খবর ছিল এখন। তো এরপরে হচ্ছে কি ওদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা এত স্ট্রং ছিল, পরবর্তীতে জ্যাপানটা বলে জিটিআই একটা বিশাল বড় ইনভেস্ট করলো, ওদের পার্টনারশিপ করে ওদের মধ্যে সাথে ব্যবসা মানে ওদের ফ্যাক্টরিগুলোতে হচ্ছে ওদের প্রোডাক্ট প্রডিউস করে, তারপর হচ্ছে ওরা অফার দেয় যে তোমার পুরো ফ্যাক্টরি আমরা ওনারশিপ দিতে চাই, তোমরা কাউন্টার অফার করো। প্রথমে অফার করছে হচ্ছে 8 কোটি টাকা। হ্যাঁ, তারপরে ওরা চ্যালেঞ্জ করে দেখলো যে ওদের বিজনেসের ভ্যালুয়েশন আরও বেশি। হ্যাঁ, ওরা হচ্ছে 1500 কোটি টাকা দিচ্ছে, তারপর সেল করে 1200 কোটি টাকা, 1200 কোটি টাকা ক্যাশ দিচ্ছে ওরা, ইনস্ট্যান্ট ক্যাশ দিয়ে ওরা এবং এখনো আকিজ গ্রুপের বলে হচ্ছে কি মানে 2% 3% শেয়ার আছে। ঠিক আছে, সো ইটস অলসো এক্সাম্পল অফ ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার্স স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স। কারণ ব্যবসার যে মূলনীতি, হ্যাঁ, ব্যবসা করার ধরন, এটাতেও হচ্ছে করে ট্যাকেল করছে। কারণ যেটি বুঝতে পারছে যদিও বাংলাদেশে ব্যবসা করতে চায় ওরা একটা বিশাল সাপ্লাই চেইন নেটওয়ার্ক আছে দেশব্যাপী, যে জিনিসটা অলরেডি আকিজের ছিল। ওদের হচ্ছে কি মহিলাদের ধরে বিয়ে বেঁচে গেছে বহু বছর যুদ্ধের আগে থেকে বেঁচে গেছে। হ্যাঁ, এবং তাদের জেনারেশন তারপরে জেনারেশন যুগে যুগে এই কাজ করে আসতেছে। হ্যাঁ, সো ওই যে নেটওয়ার্কটা ওরা কর্পোরেট স্ট্রাকচার রান করে এনে এখন হচ্ছে ওরা ওদের ব্যবসা শুরু করছে। যদিও খারাপ এক্সাম্পল, বাট এক্সাম্পল হিসেবে ভালো জন্য দিলাম। এরপরে আসলে হচ্ছে সবচেয়ে বিগেস্ট প্রজেক্ট, আস্তে আস্তে প্রজেক্টগুলো বড় হচ্ছে। সবচেয়ে বিগেস্ট প্রজেক্ট হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এফডিআই বলে। হ্যাঁ, এফডিআই গুলো ইউজুয়ালি হয় হচ্ছে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এই যে ধরেন হচ্ছে আমাদের যে পদ্মা বিচ বা যদি বলা যায় নিজস্ব ট্রু, তারপর যত বড় বড় প্রজেক্ট যেগুলো ফুল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সব হচ্ছে এফডিআই আন্ডারে। একটা বিদেশি কোম্পানি বিদেশি গভর্নমেন্ট ইনভেস্ট করে অন্য একটা দেশে, সেখান থেকে তারা পরবর্তীতে ওখান থেকে ইয়ে করে মানে রেভিনিউ জেনারেট করে। হ্যাঁ, এখন আমরা যে এই যে 6টা বিজনেস মডেল দেখলাম ইন্টারন্যাশনাল বিজনেসে, এটার কিছু কন্ট্রোলিং ফ্যাক্টর আছে। নাম্বার 1 হচ্ছে কমিটমেন্ট। এই যে লাইসেন্সিং, এক্সপোর্টিং, এগুলোর কমিটমেন্ট হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, আর যত আপনি এদিকে যাবেন তত হচ্ছে কমিটমেন্ট বেশি হবে, যত ইনভেস্টমেন্ট যত বেশি, ইনভলভমেন্ট যত বেশি, তত হচ্ছে কমিটমেন্ট বেশি। হ্যাঁ, কন্ট্রোলও এরকম, এদিকে কন্ট্রোল কম, এদিকে কন্ট্রোল বেশি, যত হচ্ছে কি আপনি বিগার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে এক্সপোর্ট করে ছেড়ে দিচ্ছে, লাইসেন্স করে ছেড়ে দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজের কিছুটা কন্ট্রোল আছে, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং আপনার নির্দেশে আপনার ডিজাইনে প্রডিউস হচ্ছে, এখানে অলমোস্ট 90% প্লাস কন্ট্রোল আপনার হাতে। হ্যাঁ, জয়েন্ট ভেঞ্চার তো আপনারই ব্যবসা। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে ম্যাক্সিমাম কন্ট্রোল কীভাবে করে আসছে। রিস্ক অ্যান্ড প্রফিট পোটেনশিয়াল এগুলোতে এগুলোর তুলনায় রিস্ক কম, কিন্তু এই যে যত বিগার প্রজেক্টের দিকে যাচ্ছে, যত হচ্ছে বিজনেসের সাইজটা বড় হবে, তত রিস্ক বাড়বে এবং প্রফিটের পোটেনশিয়াল সবচেয়ে বেশি। এবং এই যতগুলো মডেল দেখলেন সবচেয়ে বিগেস্ট রিস্ক এবং প্রফিট পোটেনশিয়াল হচ্ছে এগুলোতে এফডিএ। এখন প্রশ্ন হতে পারে এফডিএ কিভাবে হাই প্রফিটেবিলিটি থাকে। দেখেন চায়না বা রাশিয়া আমাদের যখন টাকা পয়সা দিচ্ছে, হ্যাঁ, ওরা তো জেনে বুঝেই দিচ্ছে যে এই টাকাটা আমরা একবার শোধ করতে পারবো না, কিন্তু তারপরে কেন ইনভেস্টমেন্ট করছে? বিকজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সরাসরি ধরেন আপনার না আপনি পাবেন না, আপনার হচ্ছে কি এয়ারপোর্ট দরকার, এয়ারপোর্টের জন্য অর্থায়ন প্রয়োজন। হ্যাঁ, এখন আপনাকে রাশিয়া পাঠাচ্ছে, তো তোমার ঠিক আছে তোমাদের সুবিধা দরকার, টাকা নিচ্ছে দেবো না, আপনি এয়ারপোর্ট মানে এটা হচ্ছে এফডিআই। ঠিক আছে, তো ব্রিজ দরকার, টাকা নিয়ে চিন্তা করছো, তোমার আমি ব্রিজ বানিয়ে দিচ্ছি, তুমি আমাকে এরপর থেকে লোক অংশ শেয়ার করো। ঠিক আছে,
ধরেন হচ্ছে গিয়ে পদ্মা সেতু দিয়ে কি কোনো কিছু এফডিআর এর মাধ্যমে হয়েছে পদ্মা সেতুটা? অবশ্যই আমাদের টাকা ছিল না। কি ভারত না, মোদি IMF আপনার পেপার পড়েন প্লিজ, পেপার পড়তে হবে। আচ্ছা, IMF কি জানেন? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF থেকে আসছে। IMF থেকে লোন নেওয়া হয় না আমাদের? বুঝে গেছে? IMF হ্যাঁ। সো বেসিক্যালি এই ইনভেস্টমেন্ট যেগুলো আসে, প্রথম পার্টে হচ্ছে কি ওরা বলে ইনভেস্টমেন্ট করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে ফেলে। এটা ফেজ 1। ফেজ 2 হচ্ছে পুরো লং টার্ম একটা প্রফিট শেয়ারিং মডেলে যায়, যে এখান থেকে যে রেভিনিউ জেনারেট হবে, তো ইউজ হচ্ছে পাওয়ার যেটা সেল করছে, পাওয়ার থেকে ইয়ে হচ্ছে, হ্যাঁ, প্রফিটের ম্যাক্সিমাম অংশ 70 to 80% করে নিয়ে যায়। ঠিক আছে, এটা ততদিন পর্যন্ত নিবে ততদিন পর্যন্ত হচ্ছে গিয়ে ওদের ওই যে ইয়াটা মূলধন যেটা ইনভেস্টেড ক্যাপিটাল, এটা হচ্ছে পরিশোধ হচ্ছে, এটা শেষ হলো। এরপরে ফেজ 3 ওরা ইনভেস্টমেন্ট করছে, প্রফিট তুলবে না, প্রফিট নেবে। ফেজ 3 তে প্রফিট নেবে, এটা আলাদা অফিস। হ্যাঁ, বাট ওরা হচ্ছে কি দেখেন, একটা বিদেশি কোম্পানি তখন হচ্ছে ইনভেস্ট করে, মানে বিদেশি গভর্নমেন্ট অন্য একটা দেশে তখন ইনভেস্টমেন্ট করে যখন দেখে যে ওই দেশের থেকে একটা সিগনিফিকেন্ট লাভ ওরা বের করতে পারে। হ্যাঁ, কিরকম লাভ? আপনি যদি চায়নার দিকে তাকাই, চায়না হচ্ছে গিয়ে বিভিন্ন দেশে, স্পেশালি আফ্রিকান দেশগুলোতে এত পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করছে, যেটাতে পুরো একটা মানে ওয়ার্ল্ড ইকোনমি অর্ধেক জিডিপি লস করেছে। এই পরিমাণ টাকা হচ্ছে ওরা অল্প কিছু দেশে খাইছে। কারণ কি দেখেন, মানে প্রি মানে ওয়ার্ল্ড ওয়ার এরা আমরা যেটা দেখছি যে হলো শক্তির মূল উৎস ছিল গুন্ডামি, যার হাতে হচ্ছে অস্ত্র, যার হাতে হচ্ছে মানে মানে সুপার পাওয়ার, সেই হচ্ছে গিয়ে বলবো সবার সব কিছু কন্ট্রোল করে। হ্যাঁ, এই আমেরিকা বা ওয়েস্টার্ন স্ট্র্যাটেজি হচ্ছে মাস্তানি করে টাকা পয়সা এক্সট্রাকশন করে যুদ্ধ করে আমি দেশ কন্ট্রোল করতে পারি, হচ্ছে কি সারা বছর আসছে। কিন্তু চায়নার কনসেপ্ট হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, আমি যদি একটা দেশের অর্থনীতিকে কন্ট্রোল করি, ওর তো বাপ দাদা মানবে, ওর আমার দুধের কি হবে, ওর কাছে সারা জীবন এবং এরপর নেক্সট 14 জেনারেশনের কাছ থেকে হচ্ছে লাভবান। এটা হচ্ছে চায়নার অবস্থা। তো ওরা কিভাবে করে দেখেন, যে ওরা এরকম আফ্রিকান দেশগুলোতে দিচ্ছে এমন টাকা ইনভেস্ট করছে, ওরা জানে যে ওই টাকা ওরা নেক্সট মানে 100 জেনারেশন ওরা পে ব্যাক করতে পারবে। ওরা জেনে দিচ্ছে, তার মানে কি এটা সানকস, এটা বিশাল বড় ইনভেস্ট। কিভাবে? ওই যে আফ্রিকান দেশগুলোতে ওরা হচ্ছে কি ইনভেস্টমেন্ট করবে এবং ভালো ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করছে। কি করছে? রাস্তা তৈরি করে দিচ্ছে, তারপর হচ্ছে কি ব্রিজ তৈরি করে দিচ্ছে, এয়ারপোর্ট তৈরি করে দিচ্ছে। প্রত্যেকটা ফাংশনাল নিড আছে। ওই ব্রিজ দিয়ে, ওই রাস্তাঘাটে, ওই এয়ারপোর্ট দিয়ে, ওই পাওয়ার স্টেশনগুলো দিয়ে চাইনিজ ব্যবসা বাস্তবায়ন করে কিন্তু আমরা কিভাবে করবে? টাকা দিতে পারতেছে না, কোনো সমস্যা নেই, তুমি যত ইলেকট্রনিক ইকুইপমেন্ট কিংবা আমাদের থেকে কিনতে হবে, ঠিক আছে, হাই প্রাইসে কিনতে হবে, তোমার যত ইঞ্জিনিয়ার করে তুমি আমার দেশে কিনতে হবে, তোমার যত কনসালটেন্সি করছো আমার দেশে কিনতে হবে, তোমার দেশের যত প্রোডাক্ট তুমি বিদেশে পাঠাতে চাও তুমি অন্য কোথাও না পাঠাতে চায়না ব্যবহার করো। হ্যাঁ, আমি হচ্ছে বেনিফিট করবো। ওর টাকা হচ্ছে যেই দেশে $200 বিলিয়ন আছে, মানে $2500 বিলিয়ন মধ্যে ব্যয় করবে নেক্সট 100 ইয়ার্স। বুঝছেন? সো এটা হচ্ছে কি হলো মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের একটা ইনসেন্টিভ। এরকম আসলে ইনসেন্টিভ আছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার। হ্যাঁ, বা এগুলো হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা ইয়া লাগা শুরু করা অ্যাটেন্ডেন্স। আচ্ছা, একটা কাজ করেন, অ্যাটেন্ডেন্স ক্লাসে নিয়ে নিন। স্যার কয়জন আপনি ক্লাসে নিয়ে নিন। আচ্ছা, ক্লাস করতে সার্টিফিকেট করতে ক্লাসে নিন, পোর্টাল থেকে সরাসরি। আচ্ছা, এক্সপোর্ট অ্যাসিস্ট্যান্ট সেন্টার্স এন্ড এক্সপোর্ট ট্রেনিং সেন্টার্স। হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে এটা আমেরিকান অ্যাসপেক্ট লেখা আছে। এটা হয় কি যে এই সেন্টারগুলোতে হচ্ছে কি এক্সপোর্ট এন্ড ইম্পোর্টেড যত মানে লাইসেন্সিং এন্ড এভরিথিং, প্যাকেজিং সব কিছুর হেল্প হচ্ছে এক্সপোর্ট করা হয় এবং গভর্নমেন্ট এখানে ইনসেন্টিভ দেয়। বাংলাদেশে এরকম একটা জোন আছে, কারণ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কাজ ছাড়া শুনছেন নিশ্চয়ই, যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট এক্সপোর্ট রেভিনিউ আরএমজি এক্সপোর্ট হয়, ওখান থেকে প্যাকেজিং সরাসরি বিদেশ চলে যায়। ঠিক আছে, সো এটা একটা দেশের কি ফ্যাক্টর এবং কি এলিমেন্ট যেটার মাধ্যমে তারা বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। ঠিক আছে, আচ্ছা, আর তিনটা ইয়ার করে আমরা হচ্ছে গিয়ে আজকে ক্লাস করবো।
লেখা লাগবে না, লিখে না, ক্লাসে নিয়ে কোনো সমস্যা নেই। লেখা লাগবে না, ক্লাসে নিয়ে নাও। আচ্ছা, এতক্ষণ যে আলোচনা করলাম মাল্টিন্যাশনাল কোম্পানি নিয়ে একটু আলোচনা হয়েছে। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানি কি বুঝেন? মাল্টিন্যাশনাল কোম্পানি স্যার যেমন ইউনিলিভার, আচ্ছা, হ্যাঁ, বলে দাও। ইউনিলিভার যেটা হচ্ছে আপনার মাল্টিন্যাশনাল, যেমন একটা ব্রাঞ্চ থাকে দেশের বাইরে, ব্রাঞ্চ থাকে কম বেশি শুধু রাস্তাটাই হবে স্যার, সেক্টর একটা কোম্পানি আছে অনেকগুলো কোম্পানি। না, সেটা বিভিন্ন কোম্পানি আছে। আচ্ছা, কোর্স করার জন্য বাংলাদেশে একটা মাল্টিন্যাশনাল কোম্পানির নাম বলতে তাহলে বুঝতে পারবো যে এটা বুঝতে পারছো। বাংলাদেশে না না বসুন্ধরা পাখি হয়নি, কথা বলে যাচ্ছে না, বসুন্ধরা না, মাল্টিন্যাশনাল। রাকেশ তো অল ওয়ার্ডে না, অড না, মানে কিছু কিছু বাইরের দেশেও তো ওরা মাল মানে এক্সপোর্ট করে, তাই না? এটাই তো কথা, এক্সপোর্ট করলে মাল্টিন্যাশনাল হয় না, সেটা এক্সপোর্ট আছে, মাল্টিন্যাশনাল কি হবে? না, বাইরে দিতে হবে। মাল্টিন্যাশনাল মানে কি? বহু জাতি, বহু দেশের। ডেফিনেশন তো লেখা আছে। বাংলাদেশের কথা বলতে হয় কিন্তু জাপানিজের টয়োটা প্রিমিয়াম গ্লিয়াস এটা হচ্ছে মাল্টিন্যাশনাল। বিদেশের এক্সাম্পল আপনি অনেক দিতে পারেন, বাংলাদেশের এক্সাম্পল দেন। এই মানে স্যার প্রাণ প্রাণ মাল্টিন্যাশনাল। আচ্ছা, কেন? আচ্ছা, আমি বুঝছি কি কারণ বলছেন। আপনি বলেন তো কেন প্রাণ মাল্টিন্যাশনাল বলছেন? প্রাণ বাংলাদেশ। হ্যাঁ, তারপরে কেন মাল্টিন্যাশনাল কেন বলেন? কারণ স্যার, প্রোডাক্ট দেশের বাইরে পাঠায়, এই কারণে। স্যার অনেকগুলো স্যার অ্যাকচুয়ালি মাল্টিনেশনাল বুঝতেছি না। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়ালটন basically multinational key a company that manufactures and markets products in many different countries and has multinational stocks and ownership and management. Again, key factor point আছে, a company that manufactures and markets products in many different countries. মানে অন্যান্য দেশে, নিজের দেশে ম্যানুফ্যাকচারিং সহ বিদেশেও তাদের ম্যানুফ্যাকচারিং থাকতে হবে। জিনিসটা বুঝছেন? বাংলাদেশে যেমন ফ্যাক্টরি, অন্যান্য দেশেও যেমন ফ্যাক্টরি থাকতে হবে। শুধু ফ্যাক্টরি থাকলে হবে না, সেটা ওনারশিপ থাকতে হবে, তারপর হচ্ছে এটা ম্যানেজমেন্টে থাকতে হবে, এরপরে সে মাল্টিন্যাশনাল হবে। তো বাংলাদেশে এরকম শুধু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে বেক্সিমকো। আমার বুঝা কি করতো উত্তেজিত হয়ে যাচ্ছে কেন? আমি এটাই বলতে ছিল না। হ্যাঁ, সো বেক্সিমকো হচ্ছে একটা ইয়াস, তারপর হচ্ছে স্কোয়ার মাল্টিন্যাশনাল। স্যার তোমাকে হ্যাঁ, ব্রিটিশ আমেরিকান টোবাকো তো বিদেশি কোম্পানি, আমাদের বাংলাদেশি বাংলাদেশি নাই না, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্রিটিশ এবং আমেরিকান জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। হ্যাঁ, তো বাংলাদেশ না। মাল্টিন্যাশনাল কর্পোরেশন, হ্যাঁ, তারা মাল্টিন্যাশনাল কর্পোরেশন অবশ্যই, they are MNC but not বাংলাদেশি MNC। আমি ইস্যু বাংলাদেশি MNC বলে, হ্যাঁ, এগুলো জানা উচিত। তো MNC হইতে গেলে মানে আমরা সবাইকে ভুলটা করি, দেশের বাইরে প্রোডাক্ট পাঠালে মনে করি যে MNC বিষয়টা সেটা না। যখন একটা কোম্পানি বাইরের দেশে অন্যান্য বহুজাতিক মানে অন্যান্য দেশেও তার অপারেশন আছে, অপারেশন থাকে মানে শুধুমাত্র ডিস্ট্রিবিউশন থাকে না, ওখানে তার নিজস্ব প্রোডাকশন থাকতে হবে, ম্যানুফ্যাকচারিং থাকতে হবে, স্টেক থাকতে হবে কোম্পানিতে, এবং ডিস্ট্রিবিউশন থাকতে হবে, এরপরে সে হচ্ছে মাল্টিন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, এই যেখানে এক্সপ্রেশন ইজ নট অল লার্জ গ্লোবাল বিজনেসেস আর মাল্টিন্যাশনাল, only firms that have a manufacturing capacity or some other physical presence in different nations can truly be multinational. এখন দেখেন ম্যানুফ্যাকচারিংটা কিন্তু অন্য অ্যাসপেক্টও খাটে, যেমন ধরেন একটা বাংলাদেশি সফটওয়্যার কোম্পানি যদি বিদেশেও অপারেট করে তাহলে সেই ক্ষেত্রে এটা মাল্টিন্যাশনাল হয় না? চিন্তা করো, একটা বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি বাইরের দেশেও হচ্ছে গিয়ে বাংলাদেশের অফিস আছে, বাংলাদেশেও ইয়ে করতেছে, সমস্যা আচ্ছা দেখেন দিচ্ছি সে ওরা কিন্তু ম্যানুফ্যাকচারিং করতেছে, ম্যানুফ্যাকচার করতেছে না, তাহলে ওটা মাল্টিন্যাশনাল। ইট ইজ আ সিম্পল আছে, বাংলাদেশের বেশি কোম্পানি সেলিস একটা কোম্পানি আছে, ওটা হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচার আচ্ছা, মাল্টিন্যাশনাল তো মোটামুটি আইডিয়া আছে না? আচ্ছা, আমরা একটা এই স্লাইডটা স্কিপ করে যাচ্ছি, বাট সামনের দিকে আবার ব্যাক করব।
আচ্ছা কি কি কারণে হচ্ছে গ্লোবাল ট্রেড এফেক্টেড হয় এইটা পড়টা বলে হচ্ছে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আপনার একটা রিড করা ক্লাস আপনারা বলেন, আপনি বলেন। আচ্ছা আপনি পড়ছেন, আপনি বলেন প্লিজ, রিড করেন, জোরে পড়েন, জোরে বলেন বলেন। Forces affecting global trade. Okay. First is social, cultural, Okay. economic and financial, Okay. legal and regulatory, Okay. physical and environment. ফ্যান্টাস্টিক। আচ্ছা এই যে আমরা চারটা যে ইয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ এই চারটার মানে আপনারা জানেন? জানো সোশ্যাল মানে কি বলেন না? সামাজিক সামাজিক কালচার সামাজিক নীতি হ্যাঁ সামাজিক নীতি আর ইকোনমিক অর্থনীতি এবং ফিনান্সিয়াল হচ্ছে ব্যবসা দুটো মিলে হচ্ছে কি হলো দুটো মিলে ফাইন্যান্স মানে আছে অর্থায়ন, হ্যাঁ হ্যাঁ ফাইন্যান্স হচ্ছে অর্থায়ন আর হচ্ছে কি ইকোনমিক্স হচ্ছে অর্থনীতি, হ্যাঁ। সো একটা হচ্ছে কি হলো থিওরি, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, হ্যাঁ এভাবে মনে রাখতে হবে। লিগাল রেগুলেটরি ফিজিক্যাল এনভায়রনমেন্টাল, হ্যাঁ এই সব অ্যাসপেক্ট হচ্ছে কি গ্লোবাল ট্রেডে খুব এফেক্ট করে। ফার্স্ট অফ অল সোশ্যাল কালচার, হ্যাঁ আপনি একটা প্রোডাক্ট হচ্ছে কি দেশের বাইরে বিক্রি করতে চান, হ্যাঁ তার সোশ্যাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা আপনার থাকতে হবে, হ্যাঁ। ফর এক্সাম্পল আমি আগে এক্সাম্পল দিচ্ছিলাম যে আপনি উনি এসেছেন একটা দেশে, ফার্স্ট অফ অল আপনার দেখতে হবে ওই দেশের মানুষ উনি করবে কিনা, আর যদি করে তাহলে কি ধরনের উনি করবে। হতে পারে আমাদের দেশে যে ধরনের উনি সেল হয় তারা ওদের উনি করছে ডিফারেন্ট করছে, সো তাদের লাইকিং কি ডিসলাইকস কি, হ্যাঁ তাদের কালচারের সাথে কোনটা যায় কোনটা যায় না, সেই অনুযায়ী যখন আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস ডিজাইন করবেন পসিবিলিটি আছে আপনার প্রোডাক্টটা সাকসিড করবে, হ্যাঁ। কিন্তু যদি আপনি সোশ্যাল কালচারাল কনস্ট্রাক্টটা না চিন্তা করে আপনি ধরেন ফর এক্সাম্পল লুঙ্গি নিয়ে চলে গেলেন কোথাও কোথাও ইউরোপের একটা দেশে, হ্যাঁ আপনি হুট করে যে সেল করতে পারবেন না, বিক্রি হবে কাদের কাছে, বাঙালিদের কাছে বিক্রি হবে, কিন্তু ওদের যে বিগার ম্যাচ তাদের কাছে কিন্তু বিক্রি হবে। তাহলে তো পারে তো অন্য টাইপের দেখে ওইদের কয়জন কিনবে, আপনার টার্গেট হচ্ছে ম্যাচ সেলস। স্যার যেমন বাংলাদেশ থেকে ওখানে কেউ শাড়ি পরলে যেমন টাকা থাকে, হ্যাঁ হ্যাঁ সেটা থাকে, কিন্তু অন্যরকম শুনেন different অন্যরকম system ঠিক আছে, try করে। আপনার একটা ব্যবসার টার্গেট কি, কয়জন অন্যরকম ভাবছে বলে আপনি আপনার ব্যবসা করতে পারবেন সেটা কিন্তু সেরকম না। আপনার কিন্তু লাভের কথা চিন্তা করতে হবে। আপনার দুইটা শাড়ি বেচে কিন্তু লাভ হয় না, আপনার লাখে লাখে শাড়ি বিক্রি হয় তখন এক্সপোর্ট করে দেয় ইজ পসিবিলিটি, ঠিক আছে? ওদের কালচারেরও রাখা লাগবে আমাদের কালচারেরও রাখা হ্যাঁ লাগবে। এবং দুই side থেকে আমার আপনার সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে যে আপনি যে প্রোডাক্টটা প্রেজেন্ট করতেছেন ওদের কালচারের সাথে যায় কিনা, ঠিক আছে? আর ইকোনমিক্যাল ফাইন্যান্সিয়াল, হ্যাঁ ধরেন আপনি এই যে একটু আগে আমি অলরেডি বলে দিচ্ছি যে আপনি এমন একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, লেটস আপনি সোমালিয়ায় আপনি বাংলাদেশে একটা ফ্যাশন ব্র্যান্ড ইন্ট্রোডিউস করতে যাচ্ছেন, হ্যাঁ সোমালিয়া থেকে বাংলাদেশ থেকে সোমালিয়া প্রচুর কাপড় যায়, ঠিক আছে? এখন আপনি ফ্যাশন ব্র্যান্ড একটা এস্টাবলিশ করতে যাচ্ছেন এবং সেটা হবে একটা পশ ব্র্যান্ড, হ্যাঁ তো ওটার প্রাইসিং যদি এরকম হয় যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এত মানুষ কিনবেই না, তাই না? কিন্তু যদি এটা মার্কেট কম্পিটিটিভ, ঠিক আছে ওদের পছন্দ হয়েছে এবং ওদের যে ক্রয় ক্ষমতা ওটাই হচ্ছে কি আমি ব্যবসা করতেছি, তাহলে দের ইজ পসিবিলিটি আমি হচ্ছে কি ব্যবসা করতে পারবো না, হ্যাঁ তার মানে ওই দেশের অর্থনৈতিক প্রগতি সম্বন্ধে আমার ধারণা রাখতে হবে এবং ওই অনুযায়ী আমার প্রোডাক্টটা ফেস করতে হবে, বুঝতে হবে যে ওই অর্থনীতিতে আমি ব্যবসা করে লাভ করতে পারবো না, যদি হয় তারপরে এর পরবর্তী স্টেপগুলো হচ্ছে, হ্যাঁ। নাম্বার 3 হচ্ছে লিগাল এন্ড রেগুলেটরি। দেখেন প্রত্যেকটা দেশের কিছু লিগাল কনস্ট্রেন্ট আছে, রেগুলেশন আছে, এটা হচ্ছে বেসড অন দ্যাট কাস্টম এন্ড কালচার, এই সোশ্যাল কালচার এর সাথে অনেকটা রিলেটেড। আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে বাংলাদেশে এত বড় বড় প্রোডাক্ট কোম্পানি থাকার সত্ত্বেও টিভিতে কিংবা ম্যাগাজিনে ম্যাগাজিনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন, সোশ্যাল মিডিয়া চ্যানেলসগুলোতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন বা দেন, কেন দেয় না? বিকজ হচ্ছে যে এটা হলো নীতিমালার বাইরে। আমাদের রাষ্ট্র সংবিধানে এই বিশেষ নিষেধাজ্ঞা আছে যে কোনো ধরনের নিষিদ্ধ দ্রব্যের কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে না, ইভেন কি কেউ যদি পান ও ব্র্যান্ড করে বেচে সে এটা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে, কারণ হচ্ছে নিষিদ্ধ দ্রব্য। সো আবার ধরেন হচ্ছে কিছু কিছু কালচার আছে যে ধরেন এটা খুবই নর্মাল, যেমন ইউরোপে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে দেখবেন যে প্রচুর হচ্ছে গিয়ে মদ বিয়ার এগুলো অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, সিগারেট অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, হ্যাঁ ন্যাশনালি, বিকজ ওদের রেগুলেটরি বোর্ডের রেগুলেশন নাই। সো আপনি যেই প্রোডাক্ট যেই মার্কেটে সেল করতে যাবেন ওটার ওই মার্কেট সম্বন্ধে আপনার মোটামুটি এটা ভালো লিগাল অ্যাসপেক্টের সম্বন্ধে ধারণা রাখতে হবে। এটা আচ্ছা
সবচেয়ে লাস্ট টপিক, এরপর আরেকটা টপিক, একটা সাইড করে। আচ্ছা, শাড়ির কথায় আসি। ধরেন হচ্ছে কি শাড়ি একটা মুখ আছে, যে শাড়ি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কি সত্যি কথা, ইউরোপিয়ান স্পেশালি ইউরোপিয়ান মেয়েরা আমাদের শাড়ি, শুধু শাড়ি না, আমাদের যে ড্রেস, লং ড্রেস, এটা এগুলো সব পছন্দ করে। হ্যাঁ, এটা আমি অনেক বড় শাড়ি, আমার বাইশ বছর দেশে আমার আত্মীয় আছে প্রচুর দেশে, সো আই নো। হ্যাঁ, বাইরে আছে স্যার, নিচে তুমি বেশি লেগেছিল স্যার, বেশি লেগেছিল। হ্যাঁ বেশি লেগেছিল স্যার। ঠিক আছে। মানে আচ্ছা, ক্লাসে লেট করে এসে আবার গল্প গুজবে বসে ক্লাস চলছে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি ধরেন কিছু রাশিয়ান, স্যার জি স্যার, আমি কথা বলা আমার সাথে ধরেন হচ্ছে কি এমন কিছু দেশ আছে রাশিয়ায়, যারা হচ্ছে কি টেম্পারেচার সর্বোচ্চ নেগেটিভ -40 -50, হ্যাঁ, এইসব অঞ্চলে যে যদি আপনি শাড়ি পরার চেষ্টা করেন, যত সুন্দর মানুষ করতে পারবেন, এই ড্রেসও করতে পারবেন, ঠিক আছে? আবার তেমনি এই যে এই অঞ্চলগুলোতে মানুষ অবাধে ড্রিঙ্ক করে, মদ খায়। এটার কারণ হচ্ছে যে one of the only ways they can keep their body warm is through drinking alcohol. হ্যাঁ, এখন যারা হ্যাঁ ওখানে মদ খাওয়া শুরু করে। হ্যাঁ, এই যে এত বড় গ্লোবাল জায়ান্ট, কিন্তু স্যার এটা তো স্যার লিগ্যাল, এটা তো কিন্তু লিগ্যাল না, তাহলে কি হবে? ওখানে লিগ্যাল অবশ্যই। হ্যাঁ, আরে স্যার সবচেয়ে হেভি ড্রিঙ্কার স্যার আছে, স্যার শ্যাম্পেন, ভডকা, বিয়ার, ভডকা প্রোডাক্ট এই রাশিয়া। স্যার কি বলতেছে স্যার? এটা জানো না, এটা জি না এটা। আচ্ছা যাও, কিন্তু মানে ইন্টারেস্টিং জিনিস দেখেন যে গ্লোবাল জায়ান্ট পেপসিকো, তারপর কোকা কোলা, ওরা ওই দেশে ব্যবসা করতে হবে। কারণ কি, ওরা কি সেল করে? কোল্ড বেভারেজ সেল করে। ঠান্ডা দেশে ঠান্ডা জিনিস সেল করা যায় না তো ফিজিক্যাল এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং সেই অনুযায়ী হচ্ছে আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা প্লেস করতে হবে। আচ্ছা, আমরা হ্যাঁ প্রশ্ন ছিল, এই যে মাল্টিন্যাশনাল কোম্পানি যেগুলো যেমন কোকা কোলা, পেপসিকো, এগুলো কি এই যে বিভিন্ন দেশের মার্কেট নিয়ে খেলা করে, মানে ম্যানিপুলেট করতে পারে না? কি ধরনের ম্যানিপুলেশন? ম্যানিপুলেশন মানে কোন একটা দেশের অধিকাংশ রিসোর্স নিজেরাই ব্যবহার করে ফেলা, ওইসব দেশের রিসোর্স নিজেরা ব্যবহার করে সেটা ম্যানিপুলেশন, সেটা বলে এক্সপ্লয়টেশন। সেটা সব লার্জ কর্পোরেশন করে, শুধু কোকা-কোলা ইজ জাস্ট ওয়ান অফ দেম, সবাই করে। আচ্ছা, আমরা এটা লাস্ট লাইন, এটা পরে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো। হ্যাঁ, একটা গ্লোবাল ট্রেডে ঢুকতে গেলে আপনার হচ্ছে এই কয়টা ফ্যাক্টর অবশ্যই জানা থাকতে হবে। এটা দেশের ব্যাপার, আপনি যেই দেশের ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন করতে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনার এই বিষয়ে R&D, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট থাকা খুব জরুরি। রিসার্চ করবেন এগুলো বিষয়ে, ডেভেলপ করবেন প্রোডাক্ট এগুলো এগেন্সট, ঠিক আছে? একটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচারস, রিলিজিয়ন, ম্যানার্স, ভ্যালুস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল কমিউনিকেশন। লাস্টের সাথে শুরু করতেছি। এই যে ধরেন আপনারা আপনাদের বন্ধুদের সাথে যেভাবে কমিউনিকেট করেন, হ্যাঁ, আপনাদের শিক্ষকদের সাথে সেভাবে কমিউনিকেট করেন। ধরেন হচ্ছে কি আপনার ফ্রেন্ডকে আপনি হে গুলো বলতে পারেন, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গুলো বলতে পারেন, কিন্তু এত ভালো হ্যাঁ বা হোয়াটএভার, মানে যেটা হচ্ছে আপনাদের নর্ম, হ্যাঁ, কিন্তু সেই জিনিসটা কি আপনারা শিক্ষককে করতে পারেন না? কিন্তু আপনাদের ব্যাচের তো অনেকজন আমাকে হে গুলো বলে গেছেন। স্যার নাম বুঝতে পারেন না, আমাকে একজন আসসালামু আলাইকুম ম্যাম আমার কাছে। আচ্ছা, মানে হচ্ছে কি এই যে পার্সোনাল কমিউনিকেশন নর্ম, এটা কিন্তু বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে কোন দেশে কিভাবে কমিউনিকেশন করা হয়। হ্যাঁ, যেমন হচ্ছে কি আমাদের দেশে যেমন আমরা শিক্ষকদের একটা সম্মান দিই, এটা খুব এক্সট্রিম কেস দেখা যায় হচ্ছে জাপানে যখন হচ্ছে কি শিক্ষক ক্লাসে ঢুকে সবাই হচ্ছে দাঁড়া হচ্ছে মাথা নুয়া থাকে এভাবে। জাপানিজ ভবন দেখছেন না? জি স্যার। আমাদের উল্টো যাওয়া একদম এভাবে থাকে। যতক্ষণ না জাপানিজ হচ্ছে কি তাদেরকে বলতেছে, সেও নট করে, হ্যাঁ, নট করে সে উপভোগ করে, হ্যাঁ, সে যতক্ষণ না বলতেছে তারা হচ্ছে বলে থাকে। এটা একটা ফর্ম অফ রেসপেক্ট, এটা মনে অনেক রেসপেক্ট দিয়েছে। আবার ধরেন হচ্ছে কি ইউরোপিয়ান কালচারে এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট। ইউরোপিয়ান কালচারে হচ্ছে কি প্রফেসরদের সাথে স্টুডেন্টরা ড্রিঙ্ক করতে গেছে, এটা খুব কমন ছিল। হ্যাঁ, সবাই বলে, হ্যাঁ, ওখানে কোনো মেজারটা নেই। তারপরে ল্যাঙ্গুয়েজের বিষয়ে যে ধরেন হচ্ছে ধরেন শিক্ষকের সাথে ধরেন ওখানে আপনার হচ্ছে কমন কমিউনিকেশন হতে পারে হচ্ছে হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, হাউস এভরিথিং। এই সেম জিনিসটাই যদি আপনি বাংলা তর্জমা করে কারো বলতে চান, কম্পিউটার জিনিসটা অবশ্য না, তাহলে ল্যাঙ্গুয়েজের সাথে কালচারের একটা মারাত্মক কানেকশন আছে না? প্রতিটা কালচারে হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং ল্যাঙ্গুয়েজের ইউজেসটা ডিফারেন্ট।
ফার্স্টলি হচ্ছে ভ্যালুস। আপনি আপনার দেশে বা আপনার কালচারে যে জিনিসটা মূল্যায়ন করেন অন্যান্য দেশে এই যে সেম জিনিস মূল্যায়ন না করতে পারে। যেমন আমাদের যদি আমরা লোকাল কনটেক্সটে চিন্তা ভাবনা করি তাহলে হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের বাবা মা, ফ্যামিলি, ভাই বোন, এরপর হচ্ছে বউ, তারপর হচ্ছে ফ্রেন্ড, তারপরে হচ্ছে ইউরোপের কনটেক্সট যদি যায় এটা সম্পূর্ণ অপোজিট। শুধুমাত্র বন্ধু বান্ধব যারা আছে এটাই হচ্ছে আসলে আপন মানুষ। মানে এরপরে বাবা মা হচ্ছে খুব একটা বেশি পড়ে অনেক ক্ষেত্রে, সবাই না অনেক ক্ষেত্রে। আবার সেন্ট্রাল ইউরোপিয়ানের কিছু দেশ আছে, কাজাখস্তান, দাগেস্তান, মুসলিম দেশ, হ্যাঁ অনলি মুসলিম, ওই বেলটার মানুষ ওদের কাছে ফ্যামিলি মানে এভরিথিং, বাবা মা ভাই বোন মানে দে আর এভরিথিং। স্যার রাশিয়ানদের কাছে আপনি যদি ধরেন মানে এরকম মানে কাজাখস্তানে কমন স্ট্রিট ধরেন হচ্ছে কি আপনার কাছে অনেক কয়েকজন ব্যাচমেট আছে, আপনি একটা মেয়েকে নামটা একটু ফানি, নাম নিয়ে একটু হাসাহাসি করছেন, ওর ভাই বোনের সাথে কলারে ঢুকেছে কিংবা আরেকটা মানে এটা তো এটাই। আর হচ্ছে কমন হচ্ছে আপনি ফাইটে পাবলিক ফাইটে কল করবেন, কামানি ফাইট, হ্যাঁ সবচেয়ে ওদের ওদের পার্সন কালচারটা এরকম। এবং এবং মানে এমন ইয়া হয়েছে যে মানে যে বোনকে ইনসাল্ট করছে, রিয়েল স্টোরি, হ্যাঁ যে বোনকে ইনসাল্ট করছে তার ভাইয়ের বয়স হচ্ছে কেবল 8-9 আর বোনের বয়স হচ্ছে 14। ও 14 বছরের এক ছেলেকে চ্যালেঞ্জ করছে পাবলিকে এবং 5% ফাইট করে বলা যাচ্ছে, হ্যাঁ এবং টিভিতে দেখা যায়, ওরা টিভিতে লাইভ দেখা যায় উর্বর দেশ। আচ্ছা হ্যাঁ ওরা সিরিয়াস, ওরা কোনো অর্থনৈতিক কিছু নেই, হ্যাঁ ম্যানার্স রিলিজিয়ান নিয়ে কিছু বলার কিছু আলাদা করে বলার কিছু নাই, সোশ্যাল স্ট্রাকচার আলাদা করে বলার কিছু নাই। এখানে তেমন কিছু। আচ্ছা আমরা হচ্ছে কি ফাইনালি জানা একটা জিনিসটা আমরা কথা বলবো, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। যে কোম্পানি যে দেশ আপনার টাকাকে ডিভ্যালু করে সেই দেশে ব্যবসা করা কি লাভজনক না অলাভজনক? অভাবজনক না না ঠিক আছে, ঠিক আছে আচ্ছা ঠিক আছে। তবে এটা ইন্টারেস্টিং কেস দেখেন, ধরেন আপনি দুই দেশের প্রোডাক্ট পাচ্ছেন, সেই প্রোডাক্ট একটা দেশে সেল হচ্ছে হলো $40 দিয়ে আপনার প্রোডাক্ট, ঠিক আছে ইন্টারন্যাশনাল। আচ্ছা দুই দেশেই ডলার, দুই দেশে $40 সেল হচ্ছে, ঠিক আছে। এক দেশে $40 ভ্যালু হচ্ছে 5,000, ঠিক আছে। আর আরেক দেশে $40 ভ্যালু হচ্ছে 3800 টাকা, ঠিক আছে। তাহলে কোনটা বেশি লাভ? 5,000 না স্যার 3800 5,000 চুকে পেলেন না, ডলার এক্সচেঞ্জ 5,000 সরি আমি বলিস একটা জিরো আমার হান্ড্রেড একটু বাজে স্যার 5,000। সো এটাতে বেশি লাভ না, কিন্তু ওই দেশটা আপনার টাকাকে ডিভ্যালু করতেছে। স্যার আসলে বুঝিনি ডিভ্যালুটা কি যে আপনার এক্সচেঞ্জে আপনাকে মানে মানে টাকার পরিমাণের মানে ডলারের পরিবর্তে আপনার হচ্ছে টাকার মান হচ্ছে কম, হ্যাঁ মানে মানে $1 সমপরিমাণ থেকে 110 টাকা ডাজন মিন যেমন টাকা ভ্যালু বেশি, টাকা ভ্যালু কম, বুঝতে পারছেন। কিন্তু এই পার্টিকুলার অ্যাসপেক্টে দেখা যাচ্ছে যে আপনার টাকা ভ্যালু কম থাকার দরুন আপনি হচ্ছে এখানে জিতে যাচ্ছেন সেম কম্পিটিটিভ মার্কেট, হ্যাঁ এটা ক্যানাডিয়ান ডলার, এটা ইউএস ডলার। জি স্যার ক্যানাডিয়ান ডলার মানে এত না মানে রিলেটিভলি কম, খুব বেশি কম না, ঠিক আছে। তো এখানে যেটা দেখালাম যে সেটা হচ্ছে এই সব দেশে আপনার টাকা, আমাদের টাকা অলমোস্ট 90% কান্ট্রিজ, হ্যাঁ সবসময় এটা লস থাকে, মাঝে মধ্যে লাভ হয়, বুঝছেন। সো এক্সচেঞ্জ রেট নিয়ে অনেক কথাবার্তা আছে, এটা ডলারের অ্যাসপেক্ট আছে, এটা আপনার করে নেবেন, এটা খুব একটা বেশি। স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আমার দেশের কারেন্সির মান যখন কমবে ডলারের থেকে, তখন তো আমার দেশের ইনভেস্টমেন্ট বাড়বে, তাই না? ডলারের মান আমাদের এখানে চিপ লেভেলটা চিপ হবে, সবকিছু চিপ হবে। not entirely. Should দেখেন cheap labor is not anymore the only factor in না স্যার this. চিপ যে প্রজেক্টটা তো ওটাই তো মানে অনেক কম দামে হবে অ্যাজ কম্পেয়ার টু অন্য দেশ যেটাতে ডলারের মান অত বেশি না। সেটা ঠিক আছে, বাট কম্পেয়ার চিপ লেবার টু নো লেবার। আপনার আগে একটা কোম্পানিতে মানুষ লাগতো, এখন মানুষ লাগতেছে না। তাহলে দেখা যাচ্ছে কি যে মানে চিপ লেবার ইজ নো মোর ডিসাইডিং ফ্যাক্টর, তাই না?